আজকে আমরা ভারতের বিবাহ আইনের একটা এমন দিক নিয়ে কথা বলবো যা বেশ জটিল কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি খোরপোশ বা মেইনটেনেন্সের কথাই বলছি। আসুন শুরু করা যাক একটা সত্যি ঘটনা দিয়ে। ভাবুন তো, একটা ডিভোর্স কেস কতদিন চলতে পারে? এই ক্ষেত্রে সময়টা ছিল পাক্কা ১৪ বছর। একটা লম্বা আইনি ম্যারাথন, যা ঘুরেছে একাধিক আদালত আর আইনের হাজারো প্যাচের মধ্যে দিয়ে। তো এই ১০ বছরেরও বেশি সময় ধরে চলা লড়াইয়ের শেষটা কেমন হলো? শেষমেশ সুপ্রিম কোর্টকে আসরে নামতে হলো। নিজেদের বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে তারা ডিভোর্সের রায় দিল। আর সব ঝামেলার ইতি টানতে স্বামীকে নির্দেশ দেওয়া হলো ১ কোটি টাকা পার্মানেন্ট খোরপোশ হিসেবে দিয়ে দেওয়ার জন্য। এই একটা মামলায় কিন্তু অনেকগুলো জরুরি প্রশ্ন তুলে দেয়। তো চলুন এই পুরো বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা গোটা আলোচনাটাকে ৬টা ভাগে দেখে নিই, বোঝার চেষ্টা করি ঠিক কী কারণে পরিস্থিতি এতটা গড়ালো আর এখন এই সিস্টেমে কি নতুন বদল আসছে। আচ্ছা, তাহলে প্রথম ভাগ। প্রথমেই যে প্রশ্নটা আসে, এই যে আমরা মেইনটেনেন্স বা ভরণপোষণ বলছি, জিনিসটা ঠিক কি? আর কোন আইনের ভিত্তিতেই বা এটা ঠিক হয়? এক কথায় বলতে গেলে মেইনটেনেন্সের আসল উদ্দেশ্য হল ফিনান্সিয়াল সিকিউরিটি দেয়া। সোজা কথা, সম্পর্ক ভাঙার পর একজন সঙ্গী যাতে একেবারে অথৈ জলে না পড়েন, যাতে তিনি সম্মানের সাথে বাঁচতে পারেন, সেটাই নিশ্চিত করা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? মেইনটেনেন্স চাওয়ার রাস্তা কিন্তু একটাই না। চাইলে কেউ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের সাহায্য নিতে পারেন, আবার কেউ কোড অফ ক্রিমিনাল প্রসিজারের অধীনেও আবেদন করতে পারেন। আর হ্যাঁ, এই দুটো আইনের কাজের ধরন আর উদ্দেশ্য কিন্তু একদম আলাদা। এতেই তো পরের প্রশ্নটা চলে আসে, তাই না? যে এতগুলো আইন যখন আছে, তখন আদালত ঠিক কোন অঙ্কে পৌঁছায়? মানে খোরপোশের অ্যামাউন্টটা ঠিক হয় কিসের ভিত্তিতে? রজনীশ বনাম নেহা এই কেসটা ছিল একটা সত্যিকারের গেম চেঞ্জার। এই মামলাতেই সুপ্রিম কোর্ট একটা নিয়ম চালু করে, যা পুরো হিসেব নিকেশের পদ্ধতিটাকেই স্বচ্ছ করে দিয়েছে। আর এখন কিন্তু এই নিয়মটা সব মেইনটেনেন্স কেসের জন্য বাধ্যতামূলক। এই নিয়মটা থেকেই আসলে বোঝা যায় আদালত কতটা গভীরে গিয়ে বিষয়টা দেখে। ব্যাপারটা শুধু স্বামীর মাইনে কত তার উপর নির্ভর করে না, না, একদমই না। আদালত দেখে দুজনেরই আয় কত, তাদের লাইফস্টাইল কেমন ছিল, কার কি সম্পত্তি আছে, কার কি দেনা আছে, এই সব কিছু খতিয়ে দেখে তারপর একটা সিদ্ধান্তে আসে। তো আমরা দেখলাম কিভাবে খোরপোশ ঠিক হয়, কিন্তু সব সিস্টেমেরই তো একটা অন্য পিঠও থাকে, তাই না? কি হবে যদি এই আইনগুলোরই অপব্যবহার করা হয়? মানে যদি মিথ্যে মামলা দায়ের করা হয়? হ্যাঁ, এমনটা হতেই পারে। আর আইনও এই সম্ভাবনাটা মেনে নেয়। অনেক সময় শুধু হয়রান করার জন্য বা অন্যায়ভাবে টাকা আদায় করার জন্য একজন পার্টনার তার আসল ইনকাম লুকিয়ে ফেলেন বা স্রেফ মিথ্যে অভিযোগ দায়ের করে দেন। কিন্তু এর বিরুদ্ধে লড়ার রাস্তাও কিন্তু আইনে দেওয়া আছে। যেমন ধরুন, যদি মনে হয় কেউ ইনকাম লুকাচ্ছে, তাহলে সেকশন 91 সিআরপিসি ব্যবহার করে তার ব্যাংক স্টেটমেন্ট বা ট্যাক্স রিটার্নের মতো অফিসিয়াল ডকুমেন্ট তলব করা যায়। আবার যদি কেউ কোর্টে এসে মিথ্যে কথা বলে, তাহলে তার বিরুদ্ধে সেকশন 340 সিআরপিসি অনুযায়ী পরজরি বা হলফ ভঙ্গের মামলা পর্যন্ত করা যেতে পারে। আর এ নিয়ে বিভিন্ন হাইকোর্টের রায়ও কিন্তু খুব স্পষ্ট। যেমন মধ্যপ্রদেশ হাইকোর্ট একবার বলেছিল, একজন উচ্চশিক্ষিত জীবনসঙ্গী যদি শুধু খোরপোশ পাওয়ার জন্য ইচ্ছে করে কাজ না করেন, সেটাকে একদমই সাপোর্ট করা উচিত না। আইনটা অলস মানুষের বাহিনী তৈরি করার জন্য বানানো হয়নি। কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে কি কোর্টের অর্ডারটাই শেষ কথা? একবার যা ঠিক হয়ে গেল সেটাই কি সারা জীবন চলবে? একদমই না। আসলে মেইনটেনেন্সের অর্ডারটা কিন্তু পাথরের লেখা নয় যে বদলাবে না, এটা বদলাতে পারে। ধরুন কারো চাকরি চলে গেল, বা উল্টো দিকে বড় প্রমোশন হলো, অথবা কারো শরীর খুব খারাপ হয়ে গেল। এমনকি যিনি খোরপোশ পাচ্ছেন তিনি যদি আবার বিয়ে করেন, এই রকম বড় কোনো পরিবর্তন হলে এবং সেটা প্রমাণ করা গেলে খোরপোশের পরিমাণও কিন্তু বদলে যেতে পারে। এই সব কিছু মিলিয়ে আমরা আবার সেই শুরুর জায়গাটায় ফিরে আসছি। বছরের পর বছর ধরে চলা মামলা, স্বচ্ছতার অভাব, এক আদালত থেকে এক রকম অর্ডার, এই সব সমস্যার সমাধান কি? সুপ্রিম কোর্টও বুঝতে পারছিল যে ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে। আইনের নানা প্যাচ আর একটার পর একটা তারিখ পড়তে থাকায় সময়মতো সাহায্য দেওয়ার যে মূল উদ্দেশ্য, সেটাই মার খাচ্ছিল। কেসগুলো যেন একটা আইনি গোলকধাঁধায় আটকে যাচ্ছিল। আর এর সমাধান হিসেবেই আবার সামনে আসে সেই রজনীশ বনাম নেহা কেস। সুপ্রিম কোর্ট পরিষ্কার কিছু গাইডলাইন দিয়ে দিল। যেমন এখন দুপক্ষকেই নিজেদের সব সম্পত্তি আর দিনার হিসেব হলফনামা দিয়ে জমা করতে হবে। মেইনটেনেন্স চালু হবে কেস ফাইল করার দিন থেকে, রায়ের দিন থেকে নয়।
এর ফলে পুরো সিস্টেমটাই এখন অনেক বেশি স্বচ্ছ, যুক্তিসঙ্গত আর অবশ্যই আগের চেয়ে অনেক দ্রুত। মানে পুরো প্রক্রিয়াটাকে একটা নিয়মের মধ্যে এনে আর স্বচ্ছতাকে বাধ্যতামূলক করে আইনি ব্যবস্থা চেষ্টা করছে যাতে বিচার শুধু পাওয়াই না যায়, বিচারটা যেন সময় মতো পাওয়া যায়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই নতুন নিয়মকানুনগুলো কি সত্যি পারবে সেই 14 বছরের আইনি যুদ্ধের মতো ঘটনাগুলোকে অতীত করে দিতে? এর উত্তরটা হয়তো সময়ই দেবে।